আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে যে আমাদের পর্ব ২। তো পর্ব ১ এ আমরা কি পড়েছিলাম? আমরা হচ্ছে যে নিম্ন শ্রেণীর জীব কি, অণুজীব কি, তারপর ভাইরাস কি, একে কেন হচ্ছে যে তোমার অকোষীয় বলে, পরজীবী বলে, গঠন, আকৃতি কিভাবে ছড়ায়, অনেকগুলা ২ টা গল্প বলছিলাম। তারপরে তোমার ভাইরাসের উপকারিতা, অপকারিতা এগুলা নিয়ে আমরা পড়ছিলাম, ঠিক না? তো আজকে হচ্ছে যে সেম আমরা ইন্টারেস্টিং ভাবে একটু গল্পে ব্যাকটেরিয়া পড়বো, ঠিক আছে? ব্যাকটেরিয়া কি, কয় ধরনের ব্যাকটেরিয়া আছে, তারপর তোমার ব্যাকটেরিয়ার উপকারিতা আছে, আবার অপকারিতা আছে, এই ২ টা জিনিসে পড়বো, ঠিক আছে? এই ২ টা স্লাইড আজকের পড়া একদম কম, ১০ মিনিট লাগবে হয়তো হাইস্ট, এই ২ টা জিনিস। দেখো, আগে একদম মানে আসো খাঁটি বাংলা ভাষা। খাঁটি বাংলা মানে কি? মানে আমরা কথা বলার সময় যে টাইপের কথাবার্তা বলি না, ওই ভাষায় বুঝাই বলি ব্যাকটেরিয়া কি। দেখো, ভাইরাস কি তুমি তো জানো না। আমরা আচ্ছা অধ্যায়টা কি পড়তেছিলাম? অণুজীব বা নিম্ন শ্রেণীর জীব, মানে যেগুলো অনেক ছোট, চোখে দেখা যায় না ওই টাইপের। তো ওই টাইপের একটা প্রাণী ছিল যে কি? ভাইরাস। তো সেম আরেকটা জিনিস হচ্ছে ব্যাকটেরিয়া। মানে হচ্ছে এটা খুবই ছোট একটা অণুজীব আরকি, একটা নিম্ন শ্রেণীর জীব যেটা অনেক ছোট, যেটা খালি চোখে দেখা যায় না। ঠিক আছে? আর তাইলে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি মূলত আসলে? আসলে দেখো, ভাইরাসও একটা নিম্ন শ্রেণীর জীব, ব্যাকটেরিয়া একটা নিম্ন শ্রেণীর জীব। দেখা গেছে যে রাজ্য ১ এ ছিল ভাইরাস, বললাম না অণুজীবে অনেকগুলা রাজ্য, তো রাজ্য ১ এ ছিল ভাইরাস, রাজ্য ২ হচ্ছে ব্যাকটেরিয়া। দেখা গেছে রাজ্য ২ এর গুলা, অর্থাৎ রাজ্য ২ মানে কি? এই যে দেখো প্রোক্যারিওটা বা আদিকোষী, এরা হচ্ছে যে রাজ্য ১ এর থেকে সাইজ একটু বড় হয়। আমরা বলছিলাম না রাজ্য ১ টা অনেক বড়, মানে ভাইরাস থেকে ব্যাকটেরিয়া হয়তোবা একটু সাইজে বড় হবে, ঠিক আছে? তারপর দেখো আরো কিছু পার্থক্য আছে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে। তো ধরো এর আকার একটু বড় হয়, ঠিক আছে? এদেরকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। আর কি? ধরো ভাইরাস হচ্ছে যে কি? পরজীবী। মানে এরা অন্যের সাহায্য ছাড়া বাঁচতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়া এরকম না, নিজ থেকে বাঁচতে পারে, ঠিক আছে? ভাইরাসের বংশবৃদ্ধি করতে হলে অন্য জীবের শরীরে যাইতে হয়, কিন্তু ব্যাকটেরিয়ার এরকম অন্য জীবের শরীরে যাওয়া লাগে না। ও এমনি অন্য জীবের শরীরে যাওয়া ছাড়া বংশবৃদ্ধি করতে পারে। বুঝতে পারছি? তারপর আসো, গেল, এটা একদম নর্মাল কথা। তাহলে এরকম হচ্ছে ভাইরাস আর কি, জাস্ট ব্যাকটেরিয়ার থেকে, ব্যাকটেরিয়া এক শ্রেণীর অণুজীব, ভাইরাস হচ্ছে আরেক শ্রেণীর অণুজীব, দুটোটাই অণুজীব, এটাই ছিল মেন কথা। আর সেবার আমরা বইয়ের পড়া পড়ি, খাতা খুলে লিখো, ঠিক আছে? ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক যন্ত্র। আচ্ছা আরেকটা কথা বলি, ভাইরাস হচ্ছে অকোষীয়, মানে ভাইরাসের কোনো কোষে নাই। বলছিলাম না এই যে এদের কোষে, এদের দেহের মধ্যে এই 4টা জিনিসে নাই, এই জন্য এদের কোষে নাই। কিন্তু ব্যাকটেরিয়ার কোষ আছে, ব্যাকটেরিয়ার পুরা বডিতে একটাই কোষ। কি বলছি? আমাদের মানুষের কোটি কোটি লক্ষ কোষ থাকে, কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে একটাই কোষ থাকে বরাবর। ওই একটা কোষ দিয়ে ও দুনিয়ার সব কাজ করে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা কি জানো? যে ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ, মানে সবুজ নয়, এককোষী অণুবীক্ষণিক যন্ত্র, মানে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, অনেক ছোট। তাহলে এই লাইনটা একটু মুখস্থ করবা, ব্যাকটেরিয়া কি বললে এটা লিখবা, ঠিক আছে? তারপর সর্বপ্রথম বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক, এ বান্দা হচ্ছে সর্বপ্রথম এই ব্যাকটেরিয়া দেখতে পাইছে, ঠিক আছে? কিভাবে দেখতে পাইছে এটা মেবি তোমরা ক্লাস 6 এ পড়ছিলা, যে ওই বোতলের ছিপি পরীক্ষা করতে যাই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ও সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পাইছিল, এরকম কিছু একটা কাহিনী ছিল মোস্ট প্রবাবলি, ঠিক আছে? যদি আমি ভুল না হই। আচ্ছা এটা বাদ, এবার দেখো ব্যাকটেরিয়া হচ্ছে অনেক রকমের আছে। মানে কোনো ব্যাকটেরিয়া দেখা গেছে গোলাকার, কোনোটা একটু লম্বা, কোনোটা একটু পেঁচানো, এই সেই। তো এগুলোর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে হচ্ছে বিভিন্ন শ্রেণীতে ভাগ করছে। 4 রকমের ব্যাকটেরিয়া শ্রেণীতে ভাগ করছে, বুঝছো? এই যে শ্রেণীগুলোর নাম দেখো: কক্কাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলাম। আমরা একটু পড়ি। কক্কাস মানে কি? এই ব্যাকটেরিয়াগুলোর কোষের আকৃতি গোলাকার। এই যে দেখো কক্কাসের চিত্র, এটা কোষের আকৃতি গোলাকার। এরা একক বা দলবদ্ধভাবে দল বেঁধে থাকতে পারে। এখানে খেয়াল করো, এই যে গোলাকার না, এই যে ভিতরের জিনিসগুলো দেখো গোলাকার না, এরকম না, গোলাকার, একটা একটার সাথে লেগে আছে, ঠিক না? গোলাকারে তো এগুলা কোষগুলা, ঠিক আছে? ব্যাকটেরিয়ার কোষের আকৃতি কি গোলাকার, এই যে দেখছো ভিতরে এগুলো গোলাকার। এরা এককভাবে বা দলবদ্ধভাবে দল বেঁধে থাকতে পারে, হ্যাঁ? মানে বুঝেছে কি? দেখো এই যে এগুলা ভিতরের কোষগুলা সবগুলো একসাথে লাগা লাগা আছে না, এককভাবে দলবদ্ধভাবে, খেয়াল করছো? এই যে দেখো এগুলা দেখো, এগুলো কি একসাথে লাগানো আছে, সবগুলা কি গোলাকার, একসাথে লাগানো আছে, দলবদ্ধভাবে আছে। এই জিনিসটাই বলছে আর কি, ঠিক আছে? কক্কাস। তা আশা করি বুঝতে পারছো জিনিসগুলা। কক্কাস কি ক্লিয়ার? একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো আসতে পারে পরীক্ষায়, কেমন টাইপের কোশ্চেন আসবে এগুলো নিয়ে আমরা ক্লাস করব, সৃজনশীল ক্লাস করব, টেনশন নিও না, ঠিক আছে? তো
দেখো কক্কাস ব্যাকটেরিয়ার কোষের আকৃতি গোলাকার, এরা এককভাবে বা দলবদ্ধভাবে বেঁচে থাকতে পারে। যেমন নিউমোনিয়া রোগটার নাম শুনছো না? নিউমোনিয়া, ওই নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা হচ্ছে যে কক্কাস। ঠিক আছে, নিউমোনিয়া হচ্ছে মূলত একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, আমাদের শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করলে এই রোগটা হয়। তো ওই কক্কাস ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে যে নিউমোনিয়া রোগটা সৃষ্টি হয়। ঠিক আছে, তারপর আসো ব্যাসিলাস, আমরা এটা বুঝলাম পুরাটা, ঠিক না? এটা ক্লিয়ার। তো ব্যাসিলাস দেখতে অনেকটা লম্বা দণ্ডের মতো। এই যে দেখো এগুলি একটু লম্বা দণ্ডের মতো না, বলো তো? এই যে একটু লম্বা দণ্ডের মতো না, বলো? এইটাই বুঝেছে। ঠিক আছে, যেমন ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয় ইত্যাদি, এগুলো হচ্ছে মানে এই রোগগুলো হচ্ছে যে ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে হয়। ঠিক আছে, গেল। কমা, এদের আকৃতি হচ্ছে বাঁকা দণ্ড ন্যায়ের মতো। এই যে দেখো এটা হচ্ছে কমা চিত্র, এই যে 3 নম্বরে পুরাটা। ঠিক আছে, এখানে দেখো এটা বলতেছে কি বাঁকা দণ্ডের ন্যায়ের মতো। এই যে দেখো এগুলি একটু বাঁকা দণ্ডের ন্যায় না? এই যে দেখো এরকম দেওয়ার পরে এগুলি একটু বাঁকা। এই যে এটা দেখো, খেয়াল করো, বাঁকা দণ্ডের ন্যায়ের মতো। ঠিক আছে, যেমন মানুষের কলেরা রোগ এই ধরনের ব্যাকটেরিয়া আক্রমণের কারণে হয়। তাহলে কমাও বুঝলাম। এরপর আসো স্পাইরিলাম, এদের আকৃতি অনেকটা পেঁচানো। এই যে দেখো পেঁচানো, এটাই কিন্তু একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই যে পেঁচানো, তুমি চাইলে এই ডাবল করে আঁকো, বুঝতে পারছি? এটা কি স্পাইরিলাম। ঠিক আছে, তো এটা পেঁচানো না, এই কথাটাই বলছে। এটার কোনো এক্সাম্পল আমাদের বইয়ে দেয় নাই, তো আমাদের হুদায় কাবিলিয়তি করার দরকার নেই। ঠিক আছে, তো দেখো পরীক্ষায় কিরকম কোশ্চেন আসতে পারে যে ব্যাকটেরিয়া কয় ভাগে বিভক্ত বা আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে কয় ভাগে শ্রেণীবদ্ধ করা হয়, ওগুলো লিখো। তো এই 4টা লিখবে, 4টা বৈশিষ্ট্য লিখবা, পারলে চিত্র আঁকে দিবা গতে আসলে। এই আর এমসিকিউতে কিছু কোশ্চেন আসতে পারে যে নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়ান নিচের কোনটি? কক্কাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলাম। তো তুমি তো জানো কি কমা, তখন কমা দাগাবা, এরকম করে এমসিকিউতে কোশ্চেন আসবে। অথবা আসতে পারে যে মানুষের কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়? কমা, ব্যাসিলাস, স্পাইরিলাম, কক্কাস। তো তুমি জানো কি কমা, এরকম করে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত গেল। এরপর হচ্ছে যে আমরা কি পড়বো? ব্যাকটেরিয়ার উপকারিতা, এরপর ব্যাকটেরিয়ার অপকারিতা। দেখো অপকারিতাটা আগে বলি, সেম কালকের মতো। অপকারিতা কি? টাইফয়েড, যক্ষা, নিউমোনিয়ার মতো বিভিন্ন রোগ হচ্ছে যে ব্যাকটেরিয়ার কারণে হইতে পারে। আমরা অলরেডি পড়ছি না এর আগের পৃষ্ঠায় যে বিভিন্ন ধরনের রোগ ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়। মানে আমাদের শরীরে অনেক রকমের ব্যাকটেরিয়া আসে, এর ফলে দেখা গেছে এই রোগগুলা হয়। তো এটা আমাদের জন্য ক্ষতিকর না ভাই, বলো? হ্যাঁ, ক্ষতিকর, বুঝলাম। এবার আসি উপকারী কেমনে। দেখো ব্যাকটেরিয়া হচ্ছে যে বিভিন্ন মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। মনে করো মানে কোনো একটা গরু, ছাগল বা মানুষ যখন মনে করো প্রাণী, যে কোনো একটা প্রাণী মনে করো এদিক ওদিক পড়ে আছে মাটির মধ্যে, তো এটাকে সহজে পচাইতে সাহায্য করে। কি বলছি বলো? পচাইতে। না পচাইলে এই জিনিসটা আবর্জনা হয়ে যাবে না, তো পচাই এটাকে মাটির সাথে মিশাই ফেলে। এটাতে কি সাহায্য করে? ব্যাকটেরিয়া, বুঝলাম। দই তৈরিতে সাহায্য করে। কেমনে? ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, এটা একটু হোল্ড করো, আমি বাকিগুলো বুঝাই, এই জিনিসটা নিয়ে একটা গল্প বলবো, গল্প আকারে বুঝাবো, টেনশন নেই। 3 নম্বর দেখো, জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহার হয়। অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ওষুধের নাম শুনছো না? মানে অনেক রকমের ওষুধ আছে যে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক ওষুধগুলা বানাইতে অনেক রকমের ব্যাকটেরিয়া ইউজ হয়, বুঝাইতে পারছি? তো দেখো অ্যান্টিবায়োটিক মূলত কেন ব্যবহার করে জানো? অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করে আমাদের শরীরে ব্যাকটেরিয়া মারার জন্যই। আবার এই অ্যান্টিবায়োটিক বানাইতে অনেক রকমের ব্যাকটেরিয়া ব্যবহার করে, মানে ওই ভাইরাসের মতো আর কি। ভাইরাসের টিকা বানাইতে যেরকম ভাইরাসে ব্যবহার করে, ওরকম অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরে ব্যাকটেরিয়া মারার জন্যই কিন্তু খাই আমরা, কিন্তু এটা বানাইতেও ব্যাকটেরিয়া ইউজ হয়, বুঝতে পারছি? তারপর দেখো ব্যাকটেরিয়ায় জিন প্রকৌশলের ব্যাকটেরিয়াই হচ্ছে জিন প্রকৌশলের মূল ভিত্তি। জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। আচ্ছা, এই জিনিসটা নিয়ে তোমাদেরকে এখন আমি বিস্তারিত বলতে পারবো না। আমার মতে তোমার এই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানার দরকার নাই, বাট তুমি আপাতত মাথায় রাখো কি ব্যাকটেরিয়া হচ্ছে জিন প্রকৌশলের মূল ভিত্তি। এই জিনিসটা নিয়ে আমরা পরে কিছু অধ্যায় আছে, ওগুলাতে বিস্তারিত পড়বো। তাও আপাতত আমি যাও বলতেছি, জিন প্রকৌশলের মূল ভিত্তি, জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের মাধ্যমে। দেখো আমরা স্বভাবগত বা বিভিন্ন বৈশিষ্ট্য থেকে, মানে চারিত্রিক বৈশিষ্ট্য বা দেখতে শুনতে অনেকটুকু আমাদের বাবা মায়ের মতো হই না? ওই জিনিসটা মূলত আমাদের বাবা মায়ের জিনটা আমাদের শরীরে থাকে, ঠিক আছে, বা ডিএনএটা আমাদের শরীরে আসে। এই জিনিসটাকে বলতেছে জিন প্রকৌশল। সহজ ভাষায় বুঝি রাখা আপাতত। কি বললাম? যে মনে করো আমাদের বাবা মায়ের বৈশিষ্ট্য আমাদের মাঝে আসে না, এই জিনিসটাই জিন প্রকৌশল। ঠিক আছে, মানে জীবের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের শরীরে আসে, এই জিনিসটাই বুঝাচ্ছে আর কি জিন প্রকৌশল। তো এই জিনগত পরিবর্তন আনার জন্য ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে বিস্তারিত জানার দরকার নাই, সামনে কিছু অধ্যায় আছে, তখন আমরা বিস্তারিত পড়বো এগুলো নিয়ে। আপাতত
এতটুকু মাথায় রাখলে হবে এই লাইনটা, যে ব্যাকটেরিয়া হচ্ছে কি জিন প্রকৌশলের মূল ভিত্তি। শেষ। এবার আসো দই তৈরিতে কিভাবে হচ্ছে যে ব্যাকটেরিয়া ব্যবহার হয়, এই জিনিসটা বুঝাই বলি। দেখো দই কেমনে তৈরি হয় জানো না? তাহলে আমি বুঝাই বলি। দেখো প্রথমে কি করে, গরম দুধ নিবা, ঠিক আছে? গরম দুধ নিয়ে এটাকে হালকা একটু জাল দিবা, একদম বেশি জাল দিবা না, হালকা গরম করবা। হালকা গরম করি ওইটার মধ্যে ধরো 1 কাপ দই দিলা, বাজার থেকে দই কিনে আনি তুমি, দুধের মধ্যে দই দিলা হালকা 1 কাপ বা 2 চামচ বা 3 চামচ দই দিলা। দই দেওয়ার পর ওটাকে কিছু একটা দিয়ে ঢেকে রাখো। এরপর সকালে উঠে দেখবে কি এটা দই হয়ে গেছে। বুঝছো? তোমাকে আমি দই বানানোর রেসিপি দিয়ে দিলাম, তুমি কালকে বানাই দেখিও পারলে। ফ্রিতে দই কেমনে বানাবো ওইটাও বলে দিলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে যে ব্যাকটেরিয়া ব্যবহার হয়, ব্যাকটেরিয়ার কারণে এই দইটা তৈরি হয় কেমনে, এবার আসো ওইটা বিস্তারিত বলি। দেখো আমরা যখন গরুর কাঁচা দুধ নিই না, বা ছাগলের বা মহিষের যে কোনো কিছুর দুধ যখন নিবা কাঁচা, মনে করো একটা পাত্র, হ্যাঁ, এখানে ওই দুধগুলো রাখছো, এই দুধের মধ্যে কিন্তু ন্যাচারালি কিছু ব্যাকটেরিয়া থাকে। কি বলছি? কাঁচা দুধের মধ্যে ন্যাচারালি কিছু ব্যাকটেরিয়া থাকে। এই জন্যই হচ্ছে যে আমরা কি করি, ওটাকে জাল দিই, মানে গরম করি, গরম দিয়ে ওটাকে ব্যাকটেরিয়া মুক্ত করি, এরপর খাই। বুঝতে পারছি? তো আমরা এই দুধকে কেন জাল দিই এটাও আশা করি ক্লিয়ার হয়েছে। এতদিন আমরা দুধ কাঁচা কেন খাই না এটা আশা করি অনেকের ডাউট থাকতে পারতো, এটা আজকে ক্লিয়ার হয়েছে। দুধের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াটা মারার জন্য আমরা গরম করি, গরম করলে ওই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। ঠিক আছে? তো দেখো, আচ্ছা, অনেকের যদি কারো মনে কোশ্চেন আসে যে ব্যাকটেরিয়াগুলো কোথা থেকে আসে, যখন গরুর থেকে দুধ নেয় তখন দেখা যায় আলো বাতাস থেকে বা গরুর শরীর থেকে বা আমাদের হাতের থেকে বা পাতিল থেকে এদিক ওদিক থেকে ব্যাকটেরিয়া ওই দুধের মধ্যে চলে আসে। ঠিক আছে? ব্যাকটেরিয়া আসবে, এটা মানে এতটা পরিষ্কার রাখার কোনো মানে ওয়ে নাই, যে কোনো দুধের মধ্যে কিরকম ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা, তো মনে করো আমি দুধ নিলাম, এটার মধ্যে ব্যাকটেরিয়া আছে, এবার এটা কি চুলার মধ্যে জাল দিলাম আমি, মনে করো, ঠিক আছে? তো চুলার মধ্যে জাল দিব, কি করব জানো? হালকা জাল দিব, কি হালকা, বেশি না। বেশি জাল দিলে কি হবে জানো? এই দুধের মধ্যে যত রকম ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া 2 ধরনের আছে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। যেটা খারাপ ব্যাকটেরিয়া ওইটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণুতে আক্রমণ করবে, আমাদেরকে অসুস্থ করে তুলবে। আর যেটা ভালো ওইটা হচ্ছে যে এই দুধের মধ্যে দই বানাইতে সাহায্য করবে। ঠিক আছে? তো আমরা কি করবো জানো? এই দুধটাকে হালকা জাল দিব যেন খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যায়, হালকা হালকা ভালো ব্যাকটেরিয়াগুলো যেন থাকে, এই জন্য আমরা হালকা জাল দিব। বুঝছি এতটুকু? হালকা জাল দেওয়ার পর কি করবো জানো? এখানে এখন ব্যাকটেরিয়া আছে না, হালকা হালকা কিছু ব্যাকটেরিয়া আছে। তারপর এখানে হালকা একটু চিনিও দিবা। আচ্ছা, দই বানাইতে হলে চিনিও তো দেওয়া লাগবে ওই দুধের মধ্যে, এরপর যে দই দিবা। ঠিক আছে? তো চিনি দেওয়ার পর এই দুধের মধ্যে এখন কি আছে? হালকা গরম করছো, চিনি আছে, হালকা গরম করাতে খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে গেছে, ভালো কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো দই বানাতে আমাকে সাহায্য করবে। ঠিক আছে? ওই ভালো ব্যাকটেরিয়া আর চিনি আছে এই দইয়ের মধ্যে। এখন যখন তুমি দই দিবা, দইয়ের মধ্যে আগ থেকে ভালো ব্যাকটেরিয়া থাকে। কি বলছি? এখন তুমি দই দিবা, দইয়ের মধ্যে আগ থেকে প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে যখন এই দুধের মধ্যে আসে মিক্স হবে, তখন ও কি করবে জানো? এই দুধের মধ্যে থাকা চিনিগুলাকেও শোষণ করে ফেলবে, শোষণ করে দেখা যাবে যে কি এই এক ধরনের টক স্বাদ আনবে, টক স্বাদ আনবে। প্লাস এই এখানে যত ব্যাকটেরিয়া আছে এগুলো সবগুলা ও মানে ওই দইয়ের যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো আশেপাশে মিশাই দিবে। তো এগুলা, ওই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে মূলত দুধটাকে ঘন করতে সাহায্য করবে। এরপর তুমি যখন ওভারনাইট রাখি দিবা, মানে 1 রাতের জন্য কিছুদিন ঢাকি রাখি দিবা, তখন ওই দুধটা ঘন হইতে হইতে অনেক ঘন হয়ে যাবে, এরপর জমি দই হয়ে যাবে। এভাবে হচ্ছে দই হয়। বুঝাতে পারছি পুরা কাহিনীটা? দেখো তুমি হচ্ছে, আমি চেষ্টা করি যে তোমাকে জিনিসগুলো কাহিনী আকারে বলার, এগুলো কোনো বইয়ে নেই। তুমি ইন্টার পাস করে ফেলবা, ভার্সিটি উঠে যাবা, তাও হয়তো বা এই জিনিসগুলো জানবা না। তুমি এখন 6 বা 7 পড়িয়ে জানো। এটা হচ্ছে যে পুরা বইয়ের বাইরের নলেজ, আমি তোমাকে বইয়ের বাইরের থেকে নলেজ দিলাম। ঠিক আছে? দেখা গেছে যে আমার এগুলো কোনো স্যার বলে নাই, এগুলো আমি নিজে নিজে ঘাটি ঘাটি, আমার মাথায় কোশ্চেন আসছিল ইন্টারে থাকতে, আমি নিজে নিজে ইউটিউব ঘাটি বা গুগল ঘাটি এগুলো বের করছিলাম। তো ওগুলো তোমাদেরকে বলতেছে। ঠিক আছে? এগুলো হচ্ছে যে জাস্ট একটু ভালো লাগার জন্য, যেন পড়তে পড়তে তোমরা বোরিং না হয়, এই জন্য। তো এইভাবে হচ্ছে যে দই বানানোর সময় কি ব্যাকটেরিয়া ইউজ হয়। বুঝতে পারছি ভাই? পুরা কাহিনীটা বললাম, তোমরা বাসায় দই বানাই দেখিও। ঠিক আছে? পারলে আমাকে খাওয়াইও। তো আজকে পড়া এতটুক থাকবে, সবগুলা কি লিখি ফেলবা, এখানে যা যা আছে স্লাইডে সবগুলাই লিখি ফেলবা। এই যে এখানেও চিত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, আসলেও আসতে পারে। এতটুকুই পড়া। আল্লাহ হাফেজ, ভালো থাকিও সবাই। পরের ক্লাসে দেখা হবে। পরের ক্লাসে আমরা হচ্ছে যে ছত্রাক পড়বো। ঠিক আছে? ছত্রাক, শৈবাল এগুলো পড়বো। দেখা যাক, ছত্রাকের স্লাইড বানানো আছে, শৈবাল আমি এখনো বানাই নাই যদিও। ঠিক আছে? ভালো থাকিও।
এগুলো কিন্তু মুখস্থ করবা প্লিজ। মুখস্থ না করলে বিজ্ঞান কোনো লাভ নাই। আমি জাস্ট পড়াই দিচ্ছি, তুমি মজা পাচ্ছ, অনেক ভালো লাগতেছে, ঠিক না? কিন্তু মুখস্থ না করলে কোনো লাভ হবে না ভাই।